শুভ সন্ধ্যা। এমন সুন্দর শঙ্খধ্বনি দিয়ে আর কটা দিন পর আমাদের প্রভাতী ঘটবে, মানে মহালয়া এসে গেছে। আসছে মা দুর্গা, দুর্গেশ দুর্গতি নাশিনী। তিনি আসেন আমাদের দুঃখ কষ্ট সব ঘোচাতে। এটাই আমাদের এত বছরের বিশ্বাস। বিশ্বাস তো রাখতেই হবে। আর এই সকালবেলার শঙ্খধ্বনি শোনার জন্য আমরা আগের দিন থেকে রেডিওর ব্যাটারি সব বদলে রাখতাম, যেন ফেলিওর না হয়। বছরে ভোরবেলা 4টের সময় একবার আকাশবাণী বিবিধ ভারতী কলকাতা, এক অদ্ভুত ধরনের অনুষ্ঠান আমাদের। আজও অবধি আমরা কিন্তু এই অনুষ্ঠানটা শুনতে ভুলি না। আমরা টিভিতে অনেক দুর্গা, মহিষাসুর, অনেক কিছু দেখলাম, নাচ গান করে, থিয়েটার করে, বিভিন্ন রকম। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মহালয়া, এটার কোনো বিকল্প আজও অবধি, মানে প্রতিটা বাঙালির কানে ওই একটা কণ্ঠস্বরে বেজে ওঠে। পণ্ডিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম আমাদের উত্তর 24 পরগনার দত্তপুকুরে। সেটা অনেকেরই অজানা। এত বড় একজন মহান মানুষ, যার কণ্ঠস্বর দিয়ে সকালটা শুরু হয় মা দুর্গাকে আগমন করার জন্য, আগমনী বার্তা। এক অদ্ভুত ধরনের অনুষ্ঠান। সেই পুরনো গান, সেই একই মন্ত্র, তবুও ওই দিনটা শোনার জন্য আমরা যেন ব্যাকুল হয়ে থাকি, তাই না? হ্যাঁ, ঠিকই তাই। এরকমই অনুষ্ঠান, সত্যি তাই। কিন্তু মাসিমার কান্না কি কারণে? না 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 না, কাঁদছে কেন মাসিমা? কি কারণ হয়েছে বুঝতে পারছি না। বোধহয় মাসিমা ঠাকুর দেখা হলো না সাজুগুজু করার পরও। বৌমা ঠাকুর দেখতে চলে যাচ্ছে ছেলের হাত ধরে, এটাই মাসিমার রাগ। কেন মাসিমা হেঁটে বেরোতে পারছে না? রাগে গসগস করছে একেবারে। হ্যাঁ, আমাকে বাড়িতে ফেলে রেখে বৌমার ঠাকুর দেখতে বেরোনোটা কি ঠিক হচ্ছে? মাসিমা রাগ করলে চলবে কি? আপনি কেন এই নিয়ে অযথা অশান্তি করছেন? কিছু করার নেই তো। মেনে নিতে হবে আপনাকে, কারণ আপনার শরীরটা খারাপ। আর তাই তো বারবার বলা হচ্ছে যে এখনো সুযোগ আছে, মহালয়া এখনো হয়নি, এখনই চলে আসুন, কারণ টাইম লাগবে। মিনিমাম 15 দিন তো সময় দেবেন আমাকে। আপনি দৌড়াদৌড়ি করে ঠাকুর দেখবেন, কোনো চিন্তার কিচ্ছু নেই। এই জন্যই বলছি আপনাকে যে আপনার শরীরের যাবতীয় সমস্যা, সেটা যদি আপনি ডক্টরকে এসে এখন অবধি না দেখান, সম্ভব নয়। কি সমস্যা হচ্ছে? শ্বাসকষ্ট? চলুন দেখি শ্বাসকষ্টে কি কি হচ্ছে আপনার। হ্যাঁ, আপনার প্রচন্ড হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, আপনি পাচ্ছেন না, জ্বর এসে যাচ্ছে মাঝের মধ্যেও। এরপরেও ভাবছেন যে ঠাকুরটা কিভাবে দেখবো, তাই না? কঠিন ব্যাপার। নাকে রুমাল দিতে দিতে নাক জ্বালা করছে, হাঁপাচ্ছেন। শোবার ঘর থেকে বসার ঘরে যেতে গিয়েও হাঁপাচ্ছেন। কি করে হেঁটে ঠাকুরটা দেখবেন? কোথায় ছিলাম? হাঁচি আর কাশি। তাহলে পূজায় যদি এরকম ওরে হ্যাঁচো আর কাশি হতে পারে, কি করে প্যান্ডেলে পৌঁছাবেন? কোভিড বলে আপনাকে কিন্তু ধরে বেঁধে হসপিটাল ভর্তি করে দেবে। তো বিওয়্যার, একদম সাবধান। এমনিভাবে যদি জোরে জোরে হাঁচি দেন, বয়ফ্রেন্ডরা পালিয়ে যাবে আপনার সাথ ছেড়ে। তাই বলছি, এটা কোল্ড অ্যালার্জি। এই অ্যালার্জিটাকে সারিয়ে ফেলুন। না সারালে কিন্তু হবে না। ঠিক, সারাতে হবে। নেক্সট, এই হচ্ছে খাঁচা, আর খাঁচার ভিতর অচিন পাখি তুপুক করছে, কখন পালিয়ে যাবে। তাই ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, আমার। আপনি যদি নিজের এই হাঁচি কাশি যেটা হচ্ছে সেটার অবধি জোর না দেন ওপরে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটা কোল্ড অ্যালার্জি প্রচুর মানুষের আছে। একটা হ্যাঁচো শুরু হলে 10-12টা অবধি হয়। মানে আপনার বাড়িতে হ্যাঁচো করছেন, পাশে বাড়ির লোক পালিয়ে যাবার মতো অবস্থা। মানে এত সাংঘাতিক হাঁচি হয়। এটাকে সারিয়ে ফেলা যায়। এই অসুখটার নাম হচ্ছে কোল্ড অ্যালার্জি। বাইরে থেকে দেখা যাবে না, গা চুলকাবে না, এটা ভেতরে ইন্টারনাল অ্যালার্জি। দ্যাটস কল
কোল্ড অ্যালার্জি। ঠান্ডা জিনিস থেকে এই অ্যালার্জিটা বাড়ে। আপনি একটু আইসক্রিম খেয়ে নিলে আপনার হাঁচি শুরু হবে, একটু এসির মধ্যে থাকলে আপনার হাঁচি শুরু হয়ে যাবে, আপনি একটু গঙ্গার পাড়ে বসে বসে হাওয়া খেলেন, বাড়িতে আসার পর দেখবেন আপনার কাশি শুরু হয়ে গেছে। সো ইটস এ কোল্ড অ্যালার্জি। ডাস্ট থেকে, ধুলো থেকে, আর ঠান্ডা জাতীয় খাবার থেকে, ঠান্ডা ওয়েদার থেকে এই কোল্ড অ্যালার্জিটা বেড়ে যায়। আরেকটা আছে কি এক্সটার্নাল অ্যালার্জি, বাইরের অ্যালার্জি, বডিতে যেটা চুলকাচ্ছে, ঘামাচির মতো হয়ে যাচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে, সেটা একদম ডিফারেন্ট। ওকে, চলো নেক্সটটা দেখি। সো যারা আজকে কোল্ড অ্যালার্জিতে ভুগছেন সেই পেশেন্টরাই আগামী দিনের অ্যাস্থমা রোগী, মানে হাঁপানি টান। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ মিন্স সিওপিডি, যাদের প্রচুর কঠিনভাবে ইনহেলার নিতে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের কথা বলছি। সারিয়ে ফেলুন পুজোর আগে। সারিয়ে ফেলা যায়, ভালো থাকা যায়। কোর্সটা 3 মাসের, কিন্তু আপনার এখনও যেহেতু হাতে টাইম আছে, 15 দিনের বেশি টাইম পাচ্ছেন। সো আগামীকালকেই, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এখনই ফোন তুলুন, নিচে নাম্বার 2টি দিয়ে আছে, বুকিং করান এখনই। ভালো থাকার একটাই রাস্তা। আমি জানি অনেক টিভিতে অনেক ডাক্তার আসছে, আরও আমার থেকে তারা বড়ই ডাক্তার আছে, সব কিছু। আমার অত ক্ষমতা নেই, আমার নামের পরে 4টে গোল্ড মেডেল নেই, আমি বারবার বলে থাকি। আমি ছোটোখাটো নগণ্য ডাক্তার, বা যে ট্রিটমেন্টটা পারি সেটা কিন্তু একদম পুরো টেবিল থেকে অ্যাসিওরেন্স দিয়ে দিই যে আপনি এতটা পার্সেন্টই ভালো হবেন, এর বাইরে না। একদম চাচা ছোলাগা, কারণ এটা সায়েন্স। কিছুক্ষণ আগেই এক মাসিমা ফোন করেছিলেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে ক্যান্সার কি ভালো হয়? আমি কি বলবো, হ্যাঁ ভালো হয়ে যায়, আপনি চলে আসুন। সায়েন্স বলছে হয় না। আমি কোথা থেকে বলবো? এত বড় ক্ষমতা আমি কেন? যারা অনকোলজি নিয়ে, অনকোলজিস্ট, তারা অবধি স্বীকার করতে পারেনি। হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস এ প্রিভেন্টেবল অ্যান্ড ইটস এ ম্যানেজেবল। সো হাউ আই উইল গিভ ইউ অ্যাসিওরেন্স? সো আই ক্যান্ট ডু দ্যাট, আই ক্যান্ট ইট। হয় না এটা। যে ডাক্তাররা বলে বেড়াচ্ছে তারা ব্লাফ দিচ্ছে। কোনো ডাক্তার বলতে পারে বলে তো আমার মনে হয় না, পাশ করে সে যদি ঠিকঠাক প্র্যাকটিস করে, এই কথাটা বলতে পারে না একটা ক্যান্সার রোগীর বাড়ির লোকে, রাইট? তাহলে ক্রনিক অবস্ট্রাকল পালমোনারি ডিজিজ, সিওপিডিও একটা কঠিন অসুখ। ইনহেলার নিয়ে নিয়ে জীবন কাটাতে হয়, তাই না? পাম্প নিতে হয়। তাহলে সেই পাম্প নিয়ে নিয়ে জীবন কাটাচ্ছেন, এর মধ্যে পুজো দেখা সম্ভব নয়। আপনি হেঁটে ঠাকুর দেখতে পারবেন না, তাই আপনাকে বারবার অনুরোধ করা হচ্ছে, এখনও সময় আছে তো। হ্যাঁ, যাদের এই হাঁচি কাশি আছে বা হাঁপাচ্ছেন, একটু হাঁটলেই হাঁপিয়ে পড়ছেন, সিঁড়ি ভেঙে একটু ছাদে উঠলেন, জামা কাপড় শুকোতে গেছেন, আপনি গিয়ে হাঁপিয়ে পড়েছেন, এই ধরনের রুগীদের বলছি প্লিজ একটুখানি ট্রিটমেন্ট করিয়ে ফেলুন, মাত্র 15 দিনে। নাহলে নতুন জামা কাপড় পরে ইনহেলার হাতে নিয়ে টিভির সামনে বসে বসে ঠাকুর দেখতে হবে। প্যান্ডেলে নাকি মজা আছে বলুন? বছরে একবার আসে মা, আর আপনারা যদি ওই 4টে দিনও বাড়িতে বসে থাকেন কি হবে? একদম ঠিক না, ঠিক না। যেখানে শ্বাসকষ্ট দিয়ে শুরু হলো, আমরা শ্বাসকষ্ট দিয়ে শুরু করি, যেটাকে দেখা যাক এখানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলা হয়, যেটাকে বলা হয় সিওপিডি। মানে কঠিনভাবে যদি আপনার শ্বাসকষ্ট হয় তাকে সিওপিডি বলা হয়। যারা এই অ্যাস্থমা থাকা সত্ত্বেও স্মোকিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। বাইরের পলিউশন, কলকারখানার কালো ধোঁয়া, বাইরে গাড়ির ধুলো, ধোঁয়া থেকেও কিন্তু এই অ্যাজমা বেড়ে যায়। কেন? প্রতিটা অ্যাজমা রোগীরই কোল্ড অ্যালার্জি আছে, তবেই কিন্তু অ্যাজমা বেড়ে যায়। তাদের যদি অ্যালার্জি না থাকতো তাহলে তারা অ্যাজমা রোগীতে ভুগতো না। তাই আগে আপনার বডির অ্যালার্জিটাকে সারাতে হবে, তবেই এই কঠিন শ্বাসকষ্ট থেকে আপনাকে সারানো যেতে পারে। আজকের লাস্ট ফোন যে দিদিভাইয়ের ছিল, সেই প্রবলেমটা নিয়ে আপনাদের বলছি আমি, যে শ্বাসকষ্ট যদি থাকে আপনি হেঁটে ঠাকুর দেখতেও বেরোতে পারবেন না। তাই পুজোর আগেই চেম্বারে এসে দেখা করার চেষ্টা করুন, এতে আপনি ভালো থাকবেন, আমি না। কেমন? গাড়ির ধুলো ধোঁয়া, যাদের অ্যাজমা রোগী আছে তাদের এই ধুলো ধোঁয়ার মধ্যে আরো কঠিন অবস্থা হয়ে যায়, যেটা অকল্পনীয়, ভাবতেও পারবেন না। আর বয়স্ক মানুষদের নিয়ে কিন্তু মারাত্মক কঠিন অবস্থা। এমনিভাবে অক্সিজেনের মাস্ক পরে বসে থাকতে হচ্ছে, নর্মাল অক্সিজেনটাও নিতে পারছে না। কিন্তু এই অক্সিজেন মাস্ক পরে কতদিন? জ্যাঠামশাই, কদিন? ওষুধ খান, ভালো হওয়া যেতে পারে। আমি বলছি না কিওর করে দেবো এক্ষুনি, ভালো রাখতে পারি, এটুকু পারি। ঠিক। নেক্সট।
শুধু বয়স্ক মানুষরা না, ছোট ছোট এমন অনেক বাচ্চা আছে যাদের এই শ্বাসকষ্ট ধরে নিয়েছে, সেই বাবা মাদের বলছি, যদি বাচ্চা দেখেন প্রচন্ড হাঁচো হচ্ছে, সারা বছর সর্দি কাশি থেকে যাচ্ছে, অবশ্যই দেখান। এই বাচ্চা বড় হলে অ্যাজমা রোগী হবে, মেনে নিতে পারবেন না, কঠিন ব্যাপার হয়ে যাবে, রাইট? নেক্সট, বয়স্ক বাবা জ্যাঠা কাকা যারা আছে তাদের এরকম কঠিন অবস্থা থেকে খারাপ লাগছে না? একটা দিন নিয়ে আসুন না, একটা দিনের জন্য চেম্বারে, তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আয়ুর্বেদ একদম ওই বেটে ঘেঁটে চেটে শুধু জঙ্গল পাতা দিয়ে নয়, সায়েন্স দিয়েও ট্রিটমেন্টটা হয়। আয়ুর্বেদ সায়েন্সের বাইরে নয়। শুধু আমি একা নই, আমি তো আয়ুর্বেদটাকে প্রমোট করি, অন্য কিছু তো না। আমার মতো এরকম অনেক আয়ুর্বেদ ডক্টর আছে, আপনি সেখানেও যান না, দেখবেন সেখানে রেজাল্ট পেয়েছেন। কেন? আয়ুর্বেদে এই অসুখগুলোর যথেষ্ট হেল্প করা যায়, আপনি ভালোই থাকবেন উইদাউট ইনহেলারে। আমি একা বলছি না, আমাদের পশ্চিমবাংলার যত আয়ুর্বেদ ডাক্তার আছে তারা সবাই বলছে এই কথা। তাহলে প্রবলেম কোথায়, তাই না? আমি আমার একার জন্য এখানে শো করছি না তো, টোটাল আয়ুর্বেদ এবং ইউনানি টোটাল সিস্টেমটাকে আপনাদের কাছে প্রমোট করি। কেন? যারা একদম জানেন না, বোঝেন না, তারা অন্তত একবার ট্রাই করে তো দেখুন। যে এত বছর অ্যালোপ্যাথি তো খেয়ে এলেন, একবার নয় ইউনানি, একবার নয় আয়ুর্বেদ, এত হসপিটাল আছে তো আয়ুর্বেদের, আপনি সেখানে গিয়েও ট্রিটমেন্ট করান না, দেখুন আপনার অসুখ কমাতে পারে কিনা। নিশ্চয়ই হবে, ভালো হয়ে যায় এটা, রাইট? নেক্সট, মাঝবয়সী হোক অথবা ছোট, শ্বাসকষ্ট হলে ইনহেলার টানতেই হবে, এ থেকে কোনো উপায় নেই। কি করবেন? ভেরি টেরিফিক। What is inhaler? Inhaler is a medical device used for delivering medication into the body via the lungs. এটা একটা ডিভাইস, আপনারা যেটা পকেটে করে নিয়ে ঘুরছেন, আজকেও এসেছিলেন, আমাকে দেখালেনও, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ডিভাইস, এটা একটা ডিভাইস, আপনার স্টেরয়েড দিয়ে আপনার ভেতরে মিউকাসের মধ্যে দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যাতায়াতের রাস্তা তৈরি করা হয়। মিউকাসগুলোকে বের করে দেওয়া যায় না, পারবেন না। ইনহেলার নিয়ে সুস্থ হয়েছে একটা অ্যাজমা রোগী, ভালো হয়েছে, আমাকে দেখান। আজকে তো টোটাল দর্শকরা দেখছেন বসে, এতগুলো কয়েক লক্ষ মানুষ সারা পশ্চিমবাংলায় ইনহেলার টেনে সুস্থ হয়ে গেছে, নেই তো। তাহলে কত বছর টানবে? একটা ছোট্ট বাচ্চা, তাকে ইনহেলার ধরিয়ে দিয়েছেন, মানে যতদিন বেঁচে থাকবে ইনহেলার নিয়ে, কেন? তার কি কোনো আর উপায় হবে না? নেক্সট অপশন আয়ুর্বেদ আর ইউনানি, এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা, অন্য কিছু না। আমি বলছি না সব চলে আসুন আমার কাছে, না, আমি তো আর আয়ুর্বেদের সব থেকে বড় ডাক্তার না। অনেক বয়স্ক ডাক্তার আছে, আমাদের প্রফেসররা আছে এখনো পশ্চিমবাংলায়, জিবি রায় কলেজ আছে, এদিকে কাকিনাড়া রাজীব গান্ধী আছে, আছে তো মেডিকেল কলেজ, এত আমাদের রাজারহাটের কলেজ আছে। আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন, ফ্রিতেও বেশ কিছু মেডিসিন পাবেন, রেজাল্টও পাবেন। সেখানকার প্রফেসরদের সঙ্গে, ডক্টরদের সঙ্গে কথা বলুন যে এই রোগগুলো কি সারানো যায় ম্যানেজ করে। ইয়েস। তো সুতরাং আরেকটা অপশন, রাস্তা খুঁজুন। ইনহেলার is not the solution for a COPD. Next, যাদের এরকম অ্যাজমা আছে, পিঠের দিকে স্থেটো রাখলে স্টেথোস্কোপ, পুরো কানে সাউন্ডটা পাবেন, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, মানে ভেতরে পুরো মিউকাস অ্যান্ড কফ ভর্তি, আঠার মতো কফ হয়ে গেছে আপনার। এই আঠার মতো কফগুলোকে যদি লিকুইড করে বের করে দেওয়া যায়, সেটাই আমাদের ট্রিটমেন্ট, অন্য কিছু না। আপনার ভেতরে জমে থাকা লাংস, অ্যালভিওলাই, ট্রাকিড অ্যান্ড ট্রাকিয়ার মধ্যে যে সমস্ত কফ অ্যান্ড মিউকাসগুলো আছে, সেগুলোকে গুলিয়ে বের করে দেওয়াটাই আমাদের ট্রিটমেন্ট। আপনি দেখবেন ফ্রি হয়ে গেছে। যেটা আঠার মতো জমে রয়ে গেছে, ইনহেলার দিয়ে জোর করে আপনাকে রাস্তা তৈরি করতে হচ্ছিল অক্সিজেন নেবার জন্য, বাই মেডিসিন আপনি নর্মাল অক্সিজেন নেবেন, কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন। সেটাই আমাদের আয়ুর্বেদ এবং ইউনানি ট্রিটমেন্ট, অন্য কিছু না। নেক্সট, অ্যাস্তমা ট্রিগার্স কি কি থেকে হয়? বাড়িতে পোষা কুকুর, বেড়াল থেকে হবে, খরগোশ থেকে হতে পারে, আচ্ছা, ছারপোকা, আরশোলা, টিকটিকির পটি থেকে হতে পারে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া থেকে হতে পারে, সূর্যমুখী ফুল থেকে হতে পারে, কৃষ্ণচূড়া থেকে হতে পারে, এবং ওয়েদার থেকে, ঠান্ডা ওয়েদার, বৃষ্টিতে ভিজে গেলেন, স্মোকিং এবং
ফুড হ্যাবিট, ডিম বেগুন চিংড়ি মাছ, সমুদ্রের মাছ যাদের বেশি খাবার অভ্যাস তাদের কপালে দুঃখ আছে, অ্যাজমা সারবে না। তার মানে ফুড রেস্ট্রিকশনটা আপনাকে মানতে হবে। যাদের অ্যাজমা আছে তাদের এক্সেপ্লেটেড লাং এক্সরে কেমন, এই এক্সেপ্লেট দেখে বুঝতে পারা যায় যে হ্যাঁ তার অ্যাজমা সিওপিডি শুরু হয়ে গেছে। কেমন, তো সেই জন্যই বলা হচ্ছে আপনারা নিজেরা একটু ইনিশিয়েটিভ নিন, তাহলেই হবে। কেমন, ইয়েস। সিওপিডি পুজোর আগে সুন্দর করে বেড়াতে হবে, ঠাকুর দেখতে হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বেড়াতে হবে, নাহলে পুজো মাটি। আর বুড়ো বুড়ি যারা আছে তারাও একটু নতুন মাঞ্জা দেওয়া শাড়ি পরে বেরোনো হোক, নাহলে মানাবে নাকি? এই বুড়ো বয়সে হাতটা ধরে একটু ঠাকুর দেখতে বেরোন, এর জন্যই তো দুর্গা পুজো, তাই না? কিন্তু যদি হাঁপিয়ে পড়েন তাহলে কি হবে? যদি রাস্তায় হাঁপিয়ে না পড়েন, ইনহেলার ব্যাগ থেকে যাতে বের করতে না হয় তার জন্য আরেকবার মেরামত ট্রিটমেন্ট, মাত্র 15 দিনের মেডিসিন, চলে আসবেন। কালকেই বুকিং করান, কালকেই দমদম আছে, সোমবার সকাল 10টা থেকে। এখন টাইম বাড়াতে হয়েছে, পেশেন্ট অনেক হচ্ছে। কেন? পুজোর আগে জানেন না, পুজোর আগে লোক রেডিও সারিয়ে ফেলে, লোক টিভি সারিয়ে ফেলে, লোক ফোন সারিয়ে ফেলে, রিচার্জ করিয়ে নেয়, এবং যাদের গাড়ি আছে তারাও সার্ভিস করিয়ে নেয়। তাহলে বডিটা নয় কেন? যাদের সার্ভিস করালেন ওগুলো ব্যবহার করবে কে? আপনি। তাহলে আপনার নিজের শরীরটা সার্ভিস হবে না কেন? তার জন্যই এখনই ফোন করুন, 833 দিয়ে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে ফোন করে নিয়ে চলে আসুন আগামীকাল দমদমে সকাল 10টা থেকে ঠিক বিকাল 5টায়। তাহলে আসা যায় আবার প্রেজেন্টেশন। সিওপিডি এক্সরে রাখা হয়ে গেছে, এবার যাই আমরা। এই দেখুন, আপনারা ইনহেলার নেবার ফলে এই যে ডান দিকের চিত্রটা দেখছেন, পাইপটা আমাদের লাংসের ভিতরে, এইটা সামান্য একটুখানি ফাঁক হয় এবং সেখান দিয়ে অক্সিজেন নিচ্ছেন। আর আমাদের মেডিসিনের দ্বারা এটা নর্মাল যেরকম দেখছেন এই নর্মাল করে দেবো, ভেতরে কোনো মিউকাস থাকবে না। দিস ইজ দ্য ট্রিটমেন্ট বাই আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি, অ্যান্ড ইট ইজ পসিবল। ঠিক, চলো। ছোট ছোট বাচ্চাদের আবার সাবধান করে দিচ্ছি, বাবা মায়েদের বলছি, বিশেষ করে যে বাচ্চারা হাঁচি কাশিতে ভীষণ ভোগায় সারা বছর, তাদেরকেই ট্রিটমেন্টে নিয়ে আসুন যাতে পুজোটা মাটি না হয়ে যায়। আর যে বাচ্চারা বেশ সন্ধ্যেবেলায় জলসা করেন তাদের জন্য বলি, উল্লাস তো চলবে, সিগারেটও চলবে, কিন্তু যদি শ্বাসকষ্ট থাকে তাহলে কিছুই চলবে না, বন্ধ হয়ে যাবে। তাই ট্রিটমেন্টটা করিয়ে নিতে হবে। নিড ট্রিটমেন্ট, পিওর ট্রিটমেন্ট, রাইট, বাই আয়ুর্বেদ, এবং এটাই সারানো যায়। আপনার মতো আমিও বাঙালি, পুজোটা একসঙ্গেই আমরা কাটাবো। তাই দেরি না করে একদম সপরিবারে চলে আসুন আগামীকাল দমদমে। ফোন তুলে এখনই বুকিং করান, সময় খুব কম, সময় পার হয়ে গেলে আর নতুন করে আসবে না। তাই সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সময় নষ্ট করবেন না। মানি লস ইজ নাথিং লস, টাইম লস ইজ এভরিথিং লস। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময়টা পার করে আপনার রোগটা বাড়াচ্ছেন। Do not increase the disease. As early as possible, try to contact in Dom chamber, right? বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এয়ার পলিউশন থেকে দূরে থাকুন যারা অ্যাজমার রোগী। যোগা এবং প্রাণায়াম করতে হবে প্রতিদিন। আমাদের 40 টাকার বইটা কালেক্ট করবেন, যোগে রোগ বিয়োগ। এই বইটার মধ্যে প্রাণায়াম কিভাবে করতে হয়, যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে প্রাণায়াম অভ্যাস করতে হবেই। আপনার অ্যালোপ্যাথি ডক্টররা বলে কি আমি জানি না, আমাদের ডক্টররা বলে। আমাদেরও যোগা ন্যাচুরোপ্যাথি কোর্স কমপ্লিট করে তারপর এসেছি। কিছু লোকের ধারণা একটা লোক এতগুলো বিষয় কি করে বলে, তাহলে আপনি আর ওইখানে টেবিল চেয়ার নিয়ে বসে থাকতেন, এই জায়গায় থাকতেন। তো সেই স্টাডিটা করতে হয় আপনাদের জন্য। প্রাণায়াম যদি না করেন আপনার শ্বাসকষ্ট কোনোদিন সারাতে পারবেন না, সেটা যত আমাদের ওষুধ নিলেও, আয়ুর্বেদ ওষুধ ব্যবহার করলেও, কারণ এটাও আর একটা প্যাথি।
যোগা ন্যাচুরোপ্যাথির মধ্যে পড়ছে। প্রতিদিন বেশি না, 15 মিনিট, 15 মিনিটস অনলি at morning, only at morning, 15 minutes every day. Try to do that. প্রাণায়াম এবং প্রপারলি ওয়েতে, ঠিক? নেক্সট যাই, প্রাণায়াম মাত্র 15 মিনিট করে সকালবেলা করুন যদি শ্বাসকষ্ট থাকে। কপালভাতি, এটাও বিশেষভাবে প্রয়োজন যাদের পেটের প্রবলেম এবং শ্বাসকষ্ট দুটোই আছে, দুটোতেই কাজে লাগবে। হ্যান্ড এক্সারসাইজ করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। যারা রিয়েল শো ভালোবাসে তারা প্রতিদিন আমার শোয়ে আছে, দিই আমি তাদের প্রতিদিন কিছু না কিছু দিতে থাকি, নতুন টিপসেই তো এত লোক ভালো আছে, তাহলে ওষুধ খেলে কি হবে? লোকের কিছু ধারণা ছিল না ডক্টর সেন বোধহয় স্টেরয়েড দিচ্ছে। ঘরোয়া টোটকায় স্টেরয়েড নেই মশাই, ঘরোয়া টোটকা দিয়ে যখন রেজাল্ট দিচ্ছি তার মানে এই মেডিসিনটাও তার থেকে 10 গুণ বেশি কাজ করবে। শোকেসেই যদি এত সাজানো থাকে, আমার গোডাউনে কতটা আছে একবার চিন্তা করে দেখে নিন। আপনাকে যে ঘরোয়া টোটকা বলে দিচ্ছে ওটা স্টেরয়েড নেই তো, তাহলে ওটাতেই আপনি রেজাল্ট পান। তাহলে আপনার কি মনে হয়? কিছু অ্যালোপ্যাথির ডক্টর বলে ইস আয়ুর্বেদ স্টেরয়েড, আচ্ছা আপনি ধোয়া তুলসী পাতা দিয়ে ওষুধ বানান বুঝি। যতটা আয়ুর্বেদে সম্ভব ততটাই, কোনো এক্সট্রিম কিছু নেই, সম্ভব নয় বলা, বিকজ ইট ইজ অলসো সায়েন্স। তাই তো সুতরাং ডাক্তারি অনেক শো দেখছেন, টিভিতে আরও দেখবেন, আমার থেকে আরও অনেক বড় ডক্টররা আছেন, তারা আমার প্রণম্য জায়গায় আছে। আমি বলছি না যে কেউ খারাপ না, সবারই তো কোনো না কোনো দিক ভালো থাকে, সবাই পুরো ভালো হতে পারে না, কিন্তু রেজাল্ট চাই তবে তাকে ভালো ডাক্তার বলে যাবে। আমি চেষ্টা করি রেজাল্ট দেবার, বাই হার্ট ট্রিটমেন্টটা করি, এত বছর করে আসছি। আর তাই পুজোর আগে আপনাদের জন্য বারবার বলা যে হোক পুজোটা ভালো কাটুক, ভালো কাটানোর জন্যই তো। নেক্সট কি বলছে? তাহলে লাংস প্লুরেসি, বুকে যেন জল না জমে যায়, জল জমলে বের করতে হবে ট্যাপ করে। আর লাংসের ভেতরে যেন টিবি না হয়ে যায়, কারণ অনেক সময় টিবি থেকেও কিন্তু শ্বাসকষ্ট, কিন্তু ব্লাডটাও আসতে থাকে, কাশিটা প্রচুর থাকবে। তাহলে লাংসের যাবতীয় সমস্যাগুলোই কিন্তু এখানে ডিসকাশন করে দিয়েছি। আপনি যে কোনো সমস্যাটা নিয়েই যোগাযোগ করতে পারছেন। সকালবেলা উঠে যদি দেখেন মুখ দিয়ে বলবল করে এরকম রক্ত বেরোচ্ছে, ইমিডিয়েট ট্রাই টু কন্ট্যাক্ট উইথ ইউর নিয়ারেস্ট অ্যানি ডক্টরস। ঠিক, অক্সিজেন দরকার, অবশ্যই দরকার। যারা কঠিনভাবে অ্যাজমা রোগীতে ভুগছেন এবং অক্সিজেন সিলিন্ডারের দরকার হয়, বিকজ অ্যাজমা ইজ এ জেনেটিক্যাল, এটা ছোঁয়াচে নয়, জেনেটিক্স। ঠিক, তা জেনেটিক্যাল ব্যাপার যেটা, এটাকে খুব ধরে ট্রিটমেন্টই করতে হয়। অনেক ডাক্তার অনেক কিছুই বলে যায়, আমরা এক কান্দে ঢুকি এক কান্দে বের করি, শুনে বসে যাই, আর সারে না, এটা সারে না, ওটা সারে না, কিছুই সারে না, সব সারে না। তাহলে এত ওষুধ কি চকের গুঁড়ো? এই না কেন? ডাক্তাররা ট্রাই করবে না তো কে করবে? আপনি করবেন, তারা তো ডাক্তারই বলেছে, তাই না? সুতরাং দায় তাদের আপনার রোগটা কি করে সারবে। আপনি শুধু বলুন প্রবলেমটা কি হচ্ছে, ঠিকঠাক, বাস তাহলেই হবে। নেক্সট, জেনারেশন টু জেনারেশন এই ডিজিজটা পৌঁছায়, অ্যাজমা। একজনকে সারাতে হবে তবে সেখানে ফুল স্টপ হবে, নাহলে ফুল স্টপ করতে পারবেন না। অ্যাস্থমা প্রিভেনশন, কি কি খাবেন না? চিংড়ি মাছ, ডিম, বাদাম, স্ট্রবেরি, কাজু বন্ধ থাকবে, সামুদ্রিক মাছ বন্ধ থাকবে, ডিম, দুধ এগুলো তো বলেই দিলাম। বিশেষ করে অ্যাজমা রোগী যারা সর্দি কাশি নিয়ে সারা বছর আছেন তাদেরকে বলে দিই, ফ্রিজের ঠান্ডা জল, পাকা কলা এবং তেঁতুলের টক একদম খাবেন না। বাচ্চা যারা আছে তাদেরকে খেতে দেবেন না। ছবিগুলো দেখতে পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই। অ্যালার্জি প্রোফাইল টেস্ট করাবেন, কি থেকে অ্যালার্জিটা হয়। আইজি অ্যালার্জি দরকার, আমি বারবার বলে দিই এই টেস্টগুলোই দরকার। যারা আসবেন করে নিয়ে আসবেন। ভিটামিন B12
টেস্টটা করানোর প্রয়োজন আছে। পিএফটি এখানে এসে করিয়ে নেব, পালমোনারি ফাংশন টেস্ট। আপনার ফু দেওয়ায় কত জোর আছে, তাই বাড়িতে শাঁখ বাজানো অভ্যাস করবেন, শঙ্খ। যদি এ থেকে হার্টের সমস্যাও আছে কিনা তার জন্য একটা ইকোকার্ডিওরও দরকার আছে। অক্সিজেনের জন্য যদি আপনাদের প্রয়োজন হয়, যাদের ক্রনিক প্রবলেম হয়ে গেছে, এরকম ছোট্ট ছোট্ট সিলিন্ডার আমাদের কাছে পাওয়া যায়, আগেও যেত এখনো যাচ্ছে, আপনারা একটা করে কালেক্ট করে রেখে দিতে পারেন অক্সিজেন সিলিন্ডার। ঠিক। আর আজকের থেকে ইনহেলার বাই বাই। আমার ওষুধ খেলে ইনহেলার লাগবে না, অ্যাসিওরেন্স আমার। ইনহেলার বদলে এই যে ভেপারটা দিয়েছি, ভেপারটা নেবেন রোজ। একটা ছোট্ট ওষুধ দেবো, জলের মধ্যে দিয়ে ভেপারটা নেবার প্রয়োজন আছে। ঠিক। চলুন ফিরে আসি এবার। তাহলে মোটামুটি কি মন শান্ত হয়েছে যে হ্যাঁ সারানো যেতে পারে, তাই না? যদি মন শান্ত না হয় তাহলে কি করে হবে? তাই আপনাদের বারবার বলে দিচ্ছি যে একদম সাইলেন্স করে দিলাম। ঘড়ির কাঁটা কি বলছে আজকে? ওকে, খানিকক্ষণ সময় আপনাদের সঙ্গে কাটাতে পারি, কোনো অসুবিধে নেই। কারণ আজকে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, আবার বলা হবে, আবার কালকে আগামীকাল আছে। টাইম তো এতে জানতে পেরে যাবেন অলরেডি। আগামীকালও সন্ধ্যেবেলায় আছে, আসবো আমি নিশ্চয়ই সারাদিন। কালকে দমদমে পেশেন্ট আছে, প্রচুর হিউজ নাম্বার পেশেন্ট। তাই আগামীকাল দমদমের জন্য এখনও যারা নাম লেখাননি, আজকে রাত্রি 10টার মধ্যে নিচে যে দুটি নাম্বার দিয়ে রেখেছি, দুটি নাম্বারের নাম বুকিং করুন। বুকিংটা করাতে হবে, সিরিয়ালটা ওখানে যাবার পরে হবে। আপনি যখন পৌঁছাবেন সেইভাবেই সিরিয়াল হবে। ঠিক। তাই নামটা বুকিং করানোর জন্য। হ্যাঁ, আপনি কালকে দেখাতে পারেন, হঠাৎ করে চলে গেলেই দেখাতে পারবেন না, ফেরত আসতে হবে। তাই এত দূর দূর থেকে আসছেন, পুজোর আগে ভালো থাকতে হবে সবাইকে। তার জন্যই একটা বিরাট কার্যক্রম আমরাও চালাচ্ছি। ঠিক। তাহলে সেই জন্যই আপনাদের জন্য, কাদের জন্য করছি? পুজো ভালো চাই, দুর্ধর্ষভাবে পুজো চাই। পুজো যদি ভালো না কাটে তাহলে পুজোটাই তো মাটি, তাই না? আবার সেই মহালয়া শুনতে হবে, তাই না? সেই শঙ্করধ্বনি, সেই আবার মায়ের আগমনী গান। তাহলে এই নিয়েই তো আমাদের আশায় বেঁচে থাকা, তাই না? তাই বাঙালির পুজো বেঁচে থাক, আর বাঙালির পুজো সুস্থভাবে সবাই প্যান্ডেলে পৌঁছাক, এটাই কামনা করব। সে ঝড় হোক বৃষ্টি হোক আলাদা কথা, রেনকোট পরে হলেও বাঙালি বেরোবে। বাঙালিকে আটকাতে পারা যায়নি। আগের বছর কোভিডের মধ্যে ওইভাবে বুর্জ খলিফা বন্ধ হয়ে গেল ভিড়ে, বুঝতে পেরেছেন? ওসব কোভিড ফোভিড কিচ্ছু মানেনি। তাহলে এবছর কোভিড নেই, তার মানে বুঝতে পারছেন কি হতে পারে পুজো এবার। তাই এবছর পুজো দারুণভাবে কাটার জন্য আপনার হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, আপনার অ্যাজমা আছে, আপনার শ্বাসকষ্টের জন্য পাচ্ছেন না, ঠিক তার জন্যই দরকার ট্রিটমেন্ট। বেশি দিনের না, 15 দিনের মাত্র ওষুধ দেবো। ওকে, তাহলে পুজো বেশ ঝকমক করে কাটুক। পুজো মানেই তো ঢাকের বাদ্যি। ঠিক। তাই সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। পুজো ভীষণ ভালো কাটুক আজকের জন্য। শুভরাত্রি।